এমন একটা চক্র যারা টাকার বিনিময়ে নিরীহ মানুষদেরকে নিখুঁতভাবে ফাঁসিয়ে দেয়। এতে অন্যায়কারী বেঁচে যায় আর তার পরিবর্তে একজন নিরীহ মানুষ শাস্তি ভোগ করে। আগের পর্বে আমরা দি ম্যানুপুলেট ড্রামা সিরিজটির প্রথম 6টা এপিসোড দেখেছিলাম। আজকে আমরা শেষের 6টা এপিসোড দেখতে চলেছি। যারা এখনো প্রথম পার্ট দেখোনি তারা আগে প্রথম পার্ট দেখে নিও, তাহলে স্টোরি ভালোভাবে বুঝতে পারবে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি দি ম্যানুপুলেটেড কোরিয়ান ড্রামা পার্ট 2 এক্সপ্লেইন। আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম ইয়োহান রেস করার জন্য জেল থেকে কয়েকজন কয়েদিকে তার গেম এরিনায় নিয়ে এসেছিল। তাদের মধ্যে একজন ছিল তাইজুং। রেস শুরু হলে তাইজুং প্ল্যান মতো পালানোর জন্য বাইক নিয়ে জাম্প করে। তখনই ইয়োহান তাইজুংয়ের দিকে গুলি চালিয়ে দেয়, তবে গুলিটা তাইজুংয়ের হাতে লাগায় তাইজুং বেঁচে যায়। গেম এরিনা থেকে পালিয়ে অনেক কষ্টে তাইজুং ইয়ংসিকের স্টোরে গিয়ে পৌঁছায়। তাইজুংকে এই অবস্থায় দেখে ইয়ংসিক তাইজুংয়ের ট্রিটমেন্ট করে দেয়, হাত থেকে বুলেট বের করে ব্যান্ডেজ করে দেয়। তাইজুং পালিয়ে যাওয়ায় ওয়ার্ডেন চাপে পড়ে যায়। ওয়ার্ডেন ইয়োহানকে বলে রিপোর্ট জমা দেওয়ার জন্য উপর থেকে চাপ দেওয়া হচ্ছে। ইয়োহান বলে, আমি বিশ্বাস করতে পারছি না, তাইজুং আমার গেম এরিনা থেকে পালিয়ে গেছে। গেমের মজাটাই সে নষ্ট করে দিয়েছে। যে করেই হোক আমি তাইজুংকে খুঁজে বের করব। ইয়োহান ওয়ার্ডেনকে তাইজুংয়ের পালিয়ে যাওয়ার ঘটনা মিডিয়ায় প্রকাশ করতে নিষেধ করে দেয়। অনেক সময় পর তাইজুংয়ের সেন্স ফিরে আসে। ইয়ংসিক বলে, আমি অনেকবার প্রিজনে তোমার সাথে দেখা করতে গিয়েছি, কিন্তু গার্ড আমাকে তোমার সাথে দেখা করতে দেয়নি। বিভিন্ন টালবাহানা করে তারা আমাকে তাড়িয়ে দিত। আমি ভেবেছি তোমার সাথে খারাপ কিছু হয়েছে। আমার অনেকগুলো প্রশ্ন আছে, তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে এরপর তুমি কি করতে চলেছ। তাইজুং কিছু না বললে ইয়ংসিক বলে, যাই করতে চলেছ সেটা এখানে থেকেই করো। তাইজুং বলে, এখানে থাকলে আমার জন্য তুমিও ঝামেলায় পড়তে পারো। আমি একজন পলাতক আসামি। ইয়ংসিক বলে, তেমন কিছু হলে আমি বলবো তুমি আমাকে হত্যা করার ভয় দেখিয়ে আমার থেকে সাহায্য নিয়েছ। তাইজুং, তুমি নিজে এখানে আসনি, সৃষ্টিকর্তা কোনো না কোনো কারণে তোমাকে এখানে পাঠিয়েছে। ব্যবহার করার জন্য ইয়ংসিক তাইজুংকে একটা মোবাইল দেয়। এরপর তাইজুং তার ভাইয়ের অস্থি দেখতে যায়। ইন্টারনেটে সার্চ করে লয়ার কিমের ব্যাপারে খোঁজ খবর নেয়। সেদিন রাতেই তাইজুং কিমকে খুঁজে বের করে ফেলে। কিম বাসে ফিরে আসলে কিমের পিছু নেয়। কিম বুঝে যায় কেউ একজন তাকে ফলো করছে, তাই সে সাহায্যের জন্য কল করে দেয়। তখনই তাইজুং কিমের সামনে আসে। তাইজুংকে দেখে কিম অনেক ভয় পেয়ে যায়। সে পালানোর চেষ্টা করে, তবে তাইজুং তাকে ধরে ফেলে। তাইজুং বলে, আমি তোমাকে বলেছিলাম একদিন আমি তোমাকে হত্যা করার জন্য ফিরে আসব। প্রচণ্ড রাগে তাইজুং মারতে মারতে কিমের অবস্থা খারাপ করে ফেলে। এরপর টর্চার করে জিজ্ঞেস করে এসবের পিছনে কে আছে। কিম বলে সে শুধুই অর্ডার ফলো করে, এর পিছনে কে আছে সে তার নাম জানে না। আরও টর্চার করলে কিম বলে, যদি তোমাকে আমি তার নাম বলে দেই তাহলে সে আমাকে বাঁচতে দিবে না। ডেস্কে খোঁজাখুঁজি করে তাইজুং চো নামের একটা মেয়ের ফাইল খুঁজে পায়। তাইজুং কিমকে জিজ্ঞেস করে এই সবের মানে কি। কিম বলে, চো হচ্ছে নেক্সট ভিকটিম। খুব দ্রুতই তারা চোকে ফাঁসানোর জন্য কাজ শুরু করে দিবে। তাইজুং তো এর কিছুই বুঝতে পারে না। কিম বলে, যখন কোনো ক্লায়েন্ট মার্ডার করে তখন তারা একজন ভিকটিমের খোঁজ করতে শুরু করে। ভিকটিম খুঁজে পেলে ভিকটিমের বিভিন্ন জিনিস কালেক্ট করে সেগুলোর মাধ্যমে প্রমাণ জোগাড় করে মার্ডার স্পটে ইমপ্লান্ট করে। এইভাবেই তোমাকে ফাঁসানো হয়েছিল। তখনই জেলে তাইজুংকে মারতে যাওয়া সেই ডাক্তার এসে তাইজুংয়ের উপর আক্রমণ করে। তবে তাইজুং নিজে তো এখন ভালো ফাইটার। তাদের মধ্যে কিছুক্ষণ ফাইট হয়। এক পর্যায়ে ডাক্তার রুমে একটা এক্সপ্লোসিভ অ্যাক্টিভ করে রুমের দরজা আটকে দেয়। কিম আর তাইজুং এক্সপ্লোসিভ সহ রুমের মধ্যেই আটকে যায়। শেষ মুহূর্তে তাইজুং চোয়ের ফাইলটা নিয়ে গ্লাস ভেঙে লাফ দেয়। সাথে সাথে রুমে ব্লাস্ট হয়। কিম মারা যায়। তাইজুং বাহিরে গাড়ির উপর ক্র্যাশ করে আহত হয়ে যায়, তবে সে বেঁচে যায়। সেই ডাক্তারও ব্লাস্ট থেকে বেঁচে যায়। তাইজুং কোনো মতে ফাইল নিয়ে স্পট থেকে পালিয়ে যায়। ডাক্তার ইয়োহানকে জানায় তাইজুং আবারও পালিয়ে গিয়েছে। এই কথা শুনে ইয়োহান অনেক রেগে যায়। তাইজুংকে ধরতে ব্যর্থ হওয়ায় ইয়োহান ডাক্তারের উপর আক্রমণ করে। আমরা দেখতে পাই ইয়োহানও একজন ভালো ফাইটার। শেষমেশ ইয়োহান ডাক্তারকে হত্যা করে ফেলে। এরপর আমরা হোয়াং নামের একজন ডিটেকটিভকে দেখতে পাই। ঘুষ নেওয়ার অপরাধে হোয়াংকে ডিপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হয়, তবে ইয়োহান তাকে বাঁচিয়ে নেয়। বস তাকে ইয়োহানের সাথে দেখা করতে বলে। ইয়োহানের সাথে দেখা করলে ইয়োহান হোয়াংকে বলে তার হয়ে একটা কাজ করে দিতে হবে। জেল পলাতক আসামি তাইজুংকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। কিমের কনফেস করা রেকর্ড শুনে ইয়ংসিক বুঝতে পারে তাইজুং আসলেই নির্দোষ ছিল। ইমোশনাল হয়ে ইয়ংসিক তাইজুংকে জড়িয়ে ধরে বলে, নির্দোষ হওয়া সত্ত্বেও তোমাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে আমি ভাবতেও পারিনি তুমি এত খারাপ সময় পার করেছ। এখন থেকে তুমি এখানে থেকেই আমার সাথে কাজ করবে, কিছু প্রয়োজন হলে আমাকে জানাবে। অন্যদিকে জেলে অফিসার ইয়াং তাইজুংয়ের পালিয়ে যাওয়া নিয়ে তদন্ত করতে চায়, কিন্তু অফিসাররা ব্যাপারটা চেপে যাওয়ার চেষ্টা করে। ওয়ার্ডেন অফিসার ইয়াংকে ডেকে নিয়ে বলে, এখন থেকে ডিটেকটিভ হোয়াং তাইজুংকে খোঁজার জন্য ইনভেস্টিগেশন করবে। ওয়ার্ডেন তাইজুংয়ের ফাইল হোয়াংকে দিয়ে দিতে বলে। অফিসার ইয়াং বাধ্য হয়ে হোয়াংকে তাইজুংয়ের ফাইল দেয়। হোয়াং জানতে পারে ইয়ংসিক মাঝে মাঝেই তাইজুংয়ের সাথে দেখা করতে আসতো। এরপর আমরা দেখতে পাই ইয়োহান তার ক্লায়েন্টের জন্য নতুন একজন ভিকটিম খুঁজছে। এখন তার ভিকটিম হতে চলেছে চো নামের একজন মহিলা।
চো একটা হেয়ার সেলুন চালায়, তার একটা ছোট্ট মেয়ে আছে। তাইজুংকে যেইভাবে ফাঁসানো হয়েছিল ঠিক সেভাবেই চোকেও ফাঁসানোর জন্য কাজ শুরু করে দেওয়া হয়। অন্যদিকে তাইজুং চোকে বাঁচানোর জন্য প্ল্যান করতে শুরু করে। এর মাধ্যমে সে এটাও জানতে পারবে এই চক্রের পেছনে আসল মাস্টারমাইন্ড কে। ইয়ংশিকের রিপেয়ার শপ থেকে বিভিন্ন জিনিস জোগাড় করে তাইজুং কিছু সিকিউরিটি ক্যামেরা বানায়। এরপর সেগুলো চোয়ের সেলুনের চারপাশে সেট করে দেয়। এইভাবেই সে লক্ষ্য রাখতে পারবে কারা চোয়ের সেলুনের আশেপাশে ঘোরাঘুরি করছে, তারাই এই চক্রের সাথে জড়িত। তাইজুং স্ক্রিনে পর্যবেক্ষণ করছিল, তখনই একটা মেয়ে স্টোরে এসে টাকা চুরি করে। তাইজুং চোর ভেবে মেয়েটাকে আটকে ফেলে। তখনই ইয়ংশিক ফিরে আসে। ইয়ংশিক জানায় এটা তার মেয়ে আনবি। ইয়ংশিক আনবি আর তাইজুংয়ের পরিচয় করিয়ে দেয়। আনবি তাইজুংকে একা ডেকে নিয়ে বলে এখানে থাকতে হলে প্রতি সপ্তাহে 2,50,000 ওন ভাড়া দিতে হবে। তাইজুং তাকে কিছু টাকা দেয়। যাওয়ার আগে রেভেঞ্জ নেওয়ার জন্য আনবি তাইজুংকে একটা পাঞ্চ মারে। ইয়ংশিক বলে আনবি তোমার থেকে টাকা চেয়েছে নাকি? তাইজুং বলে প্রতি সপ্তাহে 2,50,000 চেয়েছে। ইয়ংশিক লজ্জিত হয়ে বলে আনবি অনেক ভালো মেয়ে, কিন্তু আমি ভালো বাবা হতে পারিনি। অফিসার ইয়াং আর ডিটেকটিভ হোয়াং জানতে পারে তাইজুং জেল থেকে বের হয়ে লয়ার কিমের সাথে দেখা করেছে। তবে কিম আগুনে পুড়ে মারা গেছে। হোয়াং অফিসার ইয়াংয়ের থেকে ইয়ংশিকের অ্যাড্রেস জানতে চায়। তাইজুং লক্ষ্য করে যতবারই চোর সেলুন থেকে বের হয় ততবারই একটা লোক আর একটা গাড়ি সেলুনের সামনে দিয়ে যাতায়াত করে। তার মানে এরাই সেই চক্রের সাথে যুক্ত আছে। তাইজুং বলে আমি একটা জিনিস বুঝতে পারছি না, ভিকটিমের মোবাইল ফিরিয়ে দেওয়ার পরেও আরও কিছু সময় মোবাইলের লোকেশন আমার লোকেশনের সাথে কিভাবে মিলেছিল। ইয়ংশিক বলে মনে হচ্ছে তুমি মোবাইল ফিরিয়ে দেওয়ার পরেও তারা মোবাইলটা নিয়ে তোমাকে ফলো করেছে, যার কারণে তোমার লোকেশনের সাথে মোবাইলের লোকেশন মিলে গেছে। তখনই তাইজুং দেখতে পায় একটা লোক বাইক নিয়ে সর্বক্ষণ চোখে ফলো করছে। বেশি দেরি হয়ে যাওয়ার আগেই তাইজুং কিছু একটা করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ইয়োহান মার্ডার স্পট দেখে চোখে ফাঁসানোর জন্য প্ল্যান তৈরি করতে শুরু করে। এবারের মার্ডার ওয়েপন হচ্ছে একটা ছুরি, তাই ইয়োহান ছুরির জায়গায় চোয়ের সেলুন থেকে একটা কেচি এনে মার্ডার ওয়েপন বানাবে। এরপরই চো দেখতে পায় তার সেলুনে একটা মোবাইল পড়ে আছে, যাতে রিং হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তাইজুং সেলুনে এসে পৌঁছায়। তবে ততক্ষণে চো বের হয়ে চলে গেছে। তাইজুং চোয়ের মেয়েকে জিজ্ঞেস করে তোমার মা কোথায়? বাচ্চারা জানায় একজন মহিলা তার মোবাইল সেলুনে রেখে গিয়েছিল। তার মা সে মোবাইলটা ফিরিয়ে দিতে গিয়েছে। মেয়েটার থেকে লোকেশন নিয়ে তাইজুং দ্রুত সেদিকে রওনা দেয়। চো একটা লোকেশনে এসে মোবাইলের মালিকের সাথে দেখা করে। সে বলে আমার মেয়ে অ্যাজমা রোগী, তাই মোবাইলটা ফিরিয়ে আনতে যেতে পারেনি। কষ্ট করে এখানে এসে মোবাইলটা ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। যখনই মোবাইলের মালিক চোয়ের থেকে মোবাইলটা হাতে নেয় তখনই তাইজুং এসে মোবাইলটা চুরি করে নিয়ে যায়। এই খবর ইয়োহানকে জানালে ইয়োহান অনেক রেগে যায়। রেগে গিয়ে ইয়োহান কয়েক বিলিয়ন দামি একটা আর্ট পিস নিচে ফেলে ভেঙে ফেলে। অন্যদিকে অফিসার ইয়াং আর ডিটেকটিভ হোয়াং স্টোরে ইয়ংশিকের সাথে দেখা করতে আসে। হোয়াং ইয়ংশিককে বলে তাইজুংয়ের সাথে তো তোমার অনেক ভালো সম্পর্ক ছিল, সম্প্রতি কি সে তোমার সাথে দেখা করতে এসেছিল? ইয়ংশিক অবাক হওয়ার ভান করে বলে তাইজুং তো জেলে, সে এখানে আসবে কিভাবে? অফিসার ইয়াং ইয়ংশিকের খোঁজ খবর নেয়, তবে হোয়াং ইয়ংশিকের সাথে খারাপ ব্যবহার করে। হোয়াং স্টোরের ভিতরে দেখতে চাইলে ইয়ংশিক বাধা দেয়। তবুও হোয়াং জোর করে ভিতরের রুমে ঢুকে যায়। তবে সেখানে আনবি ড্রেস চেঞ্জ করছিল। আনবি রাগারাগি করে তাদেরকে স্টোর থেকে বের হয়ে যেতে বলে। এতে হোয়াং আর ভিতরের রুম সার্চ করতে পারে না। অফিসার ইয়াং হোয়াংকে নিয়ে স্টোর থেকে বের হয়ে চলে যায়। কিছু সময় পর তাইজুং স্টোরে ফিরে আসে। তারা জানতে পারে মোবাইলটা একজন পিয়ানিস্টের, যে খুন হয়েছে। আর এই খুনের কেসেই চোকে ফাঁসানোর জন্য পরিকল্পনা করা হচ্ছে। তবে মোবাইল চুরি করার পর হঠাৎ করে আগে যাদেরকে সেলুনের বাইরে দেখা যেত তাদেরকে আর দেখা যাচ্ছে না। তাইজুং বলে এত দামি একটা ফোন তারা অবশ্যই ফিরে পেতে চাইবে। ইয়ংশিক জানায় পুলিশ তাইজুংয়ের খোঁজ করতে এসেছিল। তাইজুং চিন্তিত হয়ে বলে তাহলে তো আর এখানে থাকা নিরাপদ না। ইয়ংশিক বলে চিন্তার কোনো কারণ নেই, এখানে থাকলেই তুমি সেফ থাকবে, পুলিশ আর এখানে তোমাকে খুঁজতে আসবে না। এরপর তাইজুং চুরি করে আনা মোবাইল অন করে মোবাইলের মালিক সাজা সেই মেয়েটাকে কল করে। যেহেতু এটা ভিকটিমের মোবাইল, তাই তারা যে করেই হোক মোবাইলটা ফিরিয়ে নিতে চায়। তাইজুং বলে মোবাইল ফিরিয়ে দেওয়ার বিনিময়ে তাকে টাকা দিতে হবে। মেয়েটা ডিরেক্টরকে গিয়ে এই কথা জানালে ডিরেক্টর তার সাথে কিছু লোক দিয়ে দেয়। তাইজুং টাকা নিতে আসলেই তারা তাইজুংকে হত্যা করবে। মেয়েটা তাইজুংয়ের বলা লোকেশনে টাকা নিয়ে আসে। তবে তাইজুং সরাসরি না এসে একজন ডেলিভারি ম্যানের কাছে টাকাগুলো দিয়ে দিতে বলে। ডেলিভারি ম্যান টাকা নিয়ে চলে গেলে মেয়েটার সাথে আসা লোকগুলো ডেলিভারি ম্যানের পিছু নেয়। তখন তাইজুং বলে মোবাইলটা তোমার পিছনের বিল্ডিংয়ে মেল বক্সের উপরে আছে। মেয়েটা ভিতরে গিয়ে মেল বক্সের উপর থেকে মোবাইলটা নিয়ে নেয়। এরপর ট্যাক্সি নিয়ে কোথাও যেতে শুরু করে। কোথায় যাচ্ছে জানার জন্য তাইজুং বাইক নিয়ে ট্যাক্সির পিছু করে। মোবাইল হারানো ইয়োহান ডিরেক্টরের উপর অনেক রেগে আছে। ডিরেক্টর বলে চোরটা মোবাইল দেওয়ার বিনিময়ে টাকা দাবি করেছে, খুব তাড়াতাড়ি আমরা মোবাইলটা ফিরিয়ে আনবো। টাকা দিয়ে মোবাইল ফিরিয়ে আনার কথা সে ইয়োহানকে জানায়নি। পারমিশন না নিয়ে কাজ করার জন্য ইয়োহান আরও বেশি রেগে যায়। তখন ইয়োহানের হয়ে কাজ করা একটা মেয়ে ডিরেক্টরকে হত্যা করে ফেলে। এই মেয়েটাকে আমি ম্যান্ডারিন বলবো।
কারণ সে ম্যান্ডারিন ভাষায় কথা বলে। ইয়োহান ম্যান্ডারিনকে কিছু একটা করার অর্ডার দেয়। অন্যদিকে তাজুং ফলো করতে করতে একটা ওয়ার্ক প্লেসে এসে পৌঁছায়। এখানে কি হচ্ছে জানার জন্য তাজুং একটা ওয়ার্কারকে আটকে তার ড্রেস পরে নেয়। এরপর দেখতে পায় এখানে মানুষের ব্যবহার করা বিভিন্ন জিনিস থেকে স্যাম্পল কালেক্ট করা হচ্ছে। ইয়োহান যে ভিকটিমদেরকে ফাঁসানোর জন্য বাছাই করে তাদের ব্যবহার করা জিনিসপত্র এখানে এনে স্যাম্পল জোগাড় করা হয়। তাজুং প্রমাণ জোগাড় করার জন্য এসবের ভিডিও করছিল। তখনই ইয়ংশিক তাকে কল করে। রিসিভ করলে ইয়ংশিক বলে সেলুনে কিছু একটা হচ্ছে। মূলত ইয়োহানের অর্ডারে ম্যান্ডারিন চোকে হত্যা করতে সেলুনে এসেছে। এদিকে তাইজুং ওয়ার্কারদের হাতে ধরা পড়ে যায়। তাদের মধ্যে কিছুক্ষণ ফাইট হয়। তাইজুং কোনো মতে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। অন্যদিকে সেলুনে ম্যান্ডারিন চোকে কিছুক্ষণ আটকে রাখে। এরপর চোয়ের উপর অ্যাটাক করে গলা টিপে মেরেই ফেলবে। তখন তাইজুং বাইক নিয়ে সেলুনের ভিতরে চলে আসে। তাইজুং আর ম্যান্ডারিনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ফাইটে দুইজনই আহত হয়ে যায়। ম্যান্ডারিন তাইজুংয়ের চোখে স্প্রে মেরে দেয়। তখনই পুলিশের সাইরেন বেজে ওঠে। সাইরেন শুনে ম্যান্ডারিন পালিয়ে যায়। ওয়ার্কপ্লেসের সিসি ক্যামেরাতে তাজুংকে দেখে ইয়োহান বুঝতে পারে এত সময় ধরে তাজুংই তার প্ল্যান নষ্ট করছে। ইয়োহান হাসতে হাসতে বলে, তাজুং তুমি কি করতে চলেছ? তুমি কি আমার সাথে দেখা করতে চাও নাকি? তখনই ভিআইপি 1 মানে ব্যাক ডকিয়ং আর তার বাবা ইয়োহানের সাথে দেখা করতে আসে। তোমাদের নিশ্চয়ই মনে আছে ব্যাকের করা মার্ডার কেসে তাজুংকে ফাঁসানো হয়েছিল। ব্যাকের বাবা ইয়োহানকে তাজুংয়ের ছবি দেখায়। ব্যাক বলে, তুমি কি ভেবেছো আমি জানতে পারবো না? এই লোকটা মানে তাজুং আমার অ্যাভাটার ছিল। আমার পরিবর্তে তাজুংকে জেলে পাঠানো হয়েছিল। তুমি তো বলেছিলে সে মারা গেছে, তাহলে সে এখন বাইরে মুক্তভাবে কিভাবে ঘুরছে? ব্যাকের বাবা বলে, তুমি এই কাজের জন্য মোটা অঙ্কের টাকা নিয়েছ, তাই এই কাজে যত ধরনের ঝামেলা হবে সবকিছুই তোমাকে সামলাতে হবে। ইয়োহান বলে, এটা আমি খুব সহজেই সমাধান করতে পারবো। ব্যাকের বাবা বলে, আমি এই উইকেন্ডেই সমাধান চাই, নয়তো পরের বার আমি তোমার সাথে ভদ্রভাবে কথা বলবো না। ব্যাক বলে, আমি এখনো তোমার বন্ধুই আছি। আমি চাই না তোমার সাথে আমার মালিক আর দাসের সম্পর্ক হোক। হয়তো আমি নিজেই তাজুংকে খুঁজে বের করব। ব্যাক ইয়োহানের গায়ে সিগারেটের অ্যাশ ফেলে থুতু মেরে অপমান করে। ইয়োহান শুধুই হাসে। ব্যাকের বাবা তাজুং ধরা না পড়া পর্যন্ত ব্যাককে দেশের বাইরে থাকতে বলে। ইয়োহান বলে, আমি তাদেরকে এত সুযোগ সুবিধা দিলাম আর বিনিময়ে তারা আমাকে অপমান করলো। তখনই ইয়োহানের কাছে খবর আসে তাজুং চোয়ার তার মেয়েকে বাঁচিয়ে নিয়ে গেছে। ব্যাক আবারও ইয়োহানকে মিডল ফিঙ্গার দেখায়। তখন ইয়োহান বলে, মনে হচ্ছে তাজুং অনেক কাছাকাছি পৌঁছে গেছে। এখন তাজুংকে কিছুটা হিন্ট দেওয়া উচিত। ইয়ংসিক আর তাজুং চোয়ার বাচ্চাটাকে স্টোরে নিয়ে আসে। ওয়ালে তার সম্পর্কে ইনফরমেশন দেখে চো বলে, এইসবের মানে কি? তাজুং বলে, কিছু মানুষ তোমার উপর নজর রাখছিল। তুমি কি করছো, কোথায় যাচ্ছ সবকিছুই ট্র্যাক করছিল। আমি একটা ফাইল খুঁজে পেয়েছি যাতে তোমার সকল ইনফরমেশন ছিল। ইয়ংসিক বলে, এখানে থাকা তোমাদের জন্য সেফ হবে না। যদি তোমার কোনো বন্ধু বা আত্মীয় থাকে তাহলে কিছুদিনের জন্য তাদের বাসায় গিয়ে থাকো। চো বলে, তার পরিচিত এমন কেউ নেই যার বাসায় গিয়ে থাকা যাবে। তাইজুং আর ইয়ংসিক আনবির দিকে তাকায়। আনবি চোয়ার বাচ্চাটাকে সে যেখানে থাকে সেখানে নিয়ে যায়। আনবি তাইজুংকে জিজ্ঞেস করে, আসলে এখানে চলছেটা কি? তাইজুং না বলতে চাইলে আনবি বলে, যদি তুমি আমাকে এক্সপ্লেন না করো তাহলে আমি ওই মহিলা আর বাচ্চাটাকে রুম থেকে বের করে দিব। তখন তাইজুং আনবিকে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা জানায়। তাইজুংয়ের এমন করুণ জীবন কাহিনী শুনে আনবির তাইজুংয়ের প্রতি মায়া হয়। ফিরে যাওয়ার সময় আনবি ইয়ংসিককে কল করে বলে, যদি কোনো সমস্যা হয় তাহলে যেন এই নাম্বারে কল করে জানায়। ইয়ংসিককে অনেক এক্সাইটেড দেখে তাইজুং বলে, আনবি কল করায় তুমি এত এক্সাইটেড হয়ে গেলে কেন? ইয়ংসিক বলে, এই প্রথম আনবি আমাকে কল করেছে। আমি তো আনবির নাম্বারটাও জানতাম না, আর আজকেই প্রথমবার আমি জানতে পারলাম আনবি কোথায় থাকে। এরপর স্টোরে এসে নিউজে দেখতে পায় মার্ডার হওয়া সেই পিয়ানিস্ট, যার মার্ডার কেসে চোখে ফাঁসানোর জন্য প্ল্যান করা হয়েছিল, সেই কেসে পুলিশ অন্য একজনকে সাসপেক্ট করছে। সে মাঝে মাঝে পিয়ানিস্টের বাড়িতে আসা যাওয়া করত। মার্ডার করার পর সে নিজেও আত্মহত্যা করেছে। তাইজুং আর ইয়ংসিক বুঝতে পারে চোয়ের পাশাপাশি অন্য একজনকেও এই কেসে ফাঁসানোর জন্য ফ্রেম করা হচ্ছিল। চোকে ফাঁসাতে না পেরে অন্য একজনকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এরপর তাইজুং আবারও সেই ওয়ার্কপ্লেসে গিয়ে দেখতে পায় মোবাইল নিতে যাওয়া সেই মেয়েটা সহ সেখানে কাজ করা সবাইকে হত্যা করা হয়েছে। ইয়োহান বলে, আমি যাদের ফাঁসাই তারা কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এটাই এতদিন ধরে হয়ে আসছে। তবে তাইজুংয়ের সাথে এমনটা হয়নি। ন্যানি বলে, তোমার কি মনে হয় না এটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে? ইয়োহান বলে, এটা কোনো সমস্যা না, বরং গ্রো করার একটা রাস্তা। আমার তাইজুংকে ধন্যবাদ জানানো উচিত। এখন থেকে আর কোনো ভুল হবে না। তখনই তাইজুংয়ের সামনে একটা কাটা মাথা এসে পড়ে, যেটা হচ্ছে সেই ডাক্তারের মাথা। তাইজুং সেখানে কিছু ফাইল আর কিছু টাকা দেখতে পায়। এরপর স্ক্রিনে একটা ভিডিও চালু হয়। তাতে ব্যাকের ছবির নিচে লেখা ওঠে, ব্যাক ডকিয়ং হচ্ছে তোমার আসল শত্রু, ব্যাককে খুঁজে বের করো। আমি তোমাকে একটা হিন্ট দিব, তা হচ্ছে @D-KYUNG। ইয়োহান মনে মনে বলে,
তাজুং, এবার তুমি সঠিক রাস্তায় আগাতে চলেছ। @d-KYUNG হচ্ছে ব্যাক ডকিয়ং এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে ব্যাকের সকল ইনফরমেশন দেওয়া আছে। ইয়োহান ব্যাকের অ্যাকাউন্ট হ্যাক করে প্রাইভেট থেকে পাবলিক করে দেয়, যাতে তাইজুং সহজেই ব্যাকের ডাটা অ্যাক্সেস করতে পারে। ইয়োহান বলে, তাইজুং, আশা করি খুব তাড়াতাড়ি তুমি ব্যাককে খুঁজে বের করতে পারবে। দেখা যাক এই লড়াইয়ে কে উইনার হয়। ব্যাক বুসানে সাঙ্গু নামের একজনের কাছে আশ্রয় নিয়েছে। সাঙ্গু একজন ডেঞ্জারাস লোক। আমরা দেখতে পাই তার একজন লোক তাকে ধোকা দেওয়ায় সাঙ্গু তাকে হত্যা করে ফেলছে। লোকটা জীবনের ভিক্ষা চাইলে সাঙ্গু বলে, যদি আজকে আমি তোমাকে ক্ষমা করে দেই, তাহলে অন্যরাও ভাববে সাঙ্গুকে ধোকা দিলে কিছুই হয় না, তারাও আমাকে ধোকা দেওয়ার সাহস পাবে। তাইজুং ব্যাকের ইনস্টাগ্রাম স্টোরি দেখে জানতে পারে ব্যাক এখন বুসানে আছে। অফিসার ইয়াং আর ডিটেকটিভ হোয়াং তাইজুংয়ের বন্ধুদের সাথে দেখা করে। বন্ধুরা বলে, আমরা অনেকবারই তাইজুংয়ের সাথে দেখা করতে গিয়েছি, কিন্তু তাইজুং আমাদের সাথে দেখা করেনি। তবে এটা নিয়ে আমাদের কোনো রাগ নেই। কয়েদি ড্রেস পরে আমরাও কারোর সাথে দেখা করতে চাইতাম না। হোয়াং বলে, মার্ডার করার পরও তোমরা এখনো তাইজুংয়ের সাইড নিচ্ছ। বন্ধুরা বলে, তোমরা তাইজুংকে মোটেই চিনো না। তাইজুংয়ের মতো একজন মানুষ মার্ডার করতেই পারে না। আর তোমরা আমাদেরকে এসব প্রশ্ন কেন করছো? তাইজুংয়ের কাছে কেন যাচ্ছ না? তবে অফিসার তাদেরকে জানায় না যে তাইজুং জেল থেকে পালিয়েছে। হোয়াং একটা কার্ড দিয়ে বলে, উদ্ভট কিছু ঘটলে আমাকে জানাবে। তখনই তাইজুং অফিসার ইয়াংকে কল করে। তাইজুং বলে, কি হবে যদি আমি আসল কিলারকে ধরতে পারি? তখনই হোয়াং মোবাইল কেড়ে নিয়ে তাইজুংকে থ্রেট দিতে শুরু করে। তাইজুং কল রেখে চলে যায়। অফিসার ইয়াং বলে, এবার আমরা কোথায় যাব? হোয়াং বলে, আমরা এখন বুসানে যাব। তাইজুং কল না ধরায় ইয়ংসিক চিন্তায় পড়ে যায়। তার টেনশন হয় হয়তো পুলিশ তাইজুংকে ধরে ফেলেছে। ইয়ংসিক আর আনবি জেলে গিয়ে দেখতে পায় তাইজুং জেলেও নেই। তার মানে তাইজুং ধরা পড়েনি। আনবির মনে পড়ে তাইজুংয়ের কাছে যে মোবাইলটা আছে সেটা ইয়ংসিকের সেকেন্ড ফোন। তাই মোবাইল হারিয়ে গেছে বলে তারা তাইজুংয়ের মোবাইলের লোকেশন জানতে চায়। লোকেশন দেখে জানতে পারে তাইজুং এখন বুসানে আছে। ডিটেকটিভ হোয়াং বলে, সে প্রথম থেকে ইয়ংসিককে সন্দেহ করত। ইয়ংসিক 2টা মোবাইল ব্যবহার করে, তার মানে একটা মোবাইল তাইজুংয়ের কাছে আছে। মোবাইলের লোকেশন ট্র্যাক করে সে জানতে পেরেছে তাইজুং এখন বুসানে আছে। তখনই তাইজুং অফিসার ইয়াংকে মেসেজ করে একটা লকারের নাম্বার আর পাসওয়ার্ড দেয়। একটু আগে তাইজুং ইয়াংকে বলেছিল, কি হবে যদি আমি আসল কিলারকে ধরতে পারি? আমি যে নির্দোষ এটা আমাকে প্রমাণ করতে হবে, তাই আমি কিলারের লোকেশনে এসেছি। ইয়োহান তার বাবা মার ডেথ অ্যানিভার্সারিতে আসে। 10 বছর আগে তার বাবা মা মারা গিয়েছিল। সেখানে ইয়োহানের এক আঙ্কেল এসে ইয়োহানের খোঁজ খবর নেয়। ফিরে আসার সময় ইয়োহানের আন্ট ইয়োহানের কোম্পানির শেয়ারের ভাগ চায়। ইয়োহান বলে, সমস্যা নেই, তোমার ভাগ তোমাকে দেওয়া হবে। আন্ট চলে গেলে ন্যানি এসে বলে, আমি এখানে আসিনি কারণ তোমার রিলেটিভরা আমাকে দেখতে পছন্দ করে না। ইয়োহান বলে, তারা হলো ঘাসে লুকানো সাপের মতো, তারা লুকিয়ে লুকিয়ে আমার ক্ষতি দেখতে চায়। ইয়োহান ন্যানিকে খাবার খেতে যেতে বললে ন্যানি বলে, আমার একটু কাজ আছে, তুমি চলে যাও। ইয়োহান চলে যায়। এরপর ন্যানি ম্যান্ডারিনকে নিয়ে ইয়োহানের আন্টের বাসায় যায়। ম্যান্ডারিন সেখানে থাকা সকল গার্ডকেই হত্যা করে ফেলে। এরপর ন্যানিকে আন্টের বুকে ছুরি লাগিয়ে দেয়। ন্যানির চোখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ন্যানির চোখে দেখতে পায় না। আন্ট বলে, আমার যখন ক্ষমতা ছিল তখন তোমাকে বের করে দেওয়া উচিত ছিল। ন্যানি বলে, মাস্টার তোমাকে এটা করতে দিত না। আন্ট বলে, ইয়োহান কি জানে কে তার আসল মা? তোমার মতো একজন নিচু জাতের মানুষের রক্ত তার শরীরে বইছে। ন্যানি বলে, মাস্টার ইয়োহান একা এই কোম্পানি প্রতিষ্ঠা করেছে। তুমি যদি মনে করো শুধুমাত্র ফ্যামিলির নাম দিয়ে কোম্পানিতে ভাগ বসাতে পারবে, তাহলে তুমি ভুল ভাবছো। মাস্টার শুধুমাত্র আমার সাথেই মন খুলে কথা বলতে পারত, কিন্তু তার ফ্যামিলির লোকেরাই তাকে কষ্ট দিয়েছে, তাই সে আমার চলে যাওয়া মেনে নিতে পারেনি। তাই একদিন ইয়োহান আমার চোখে মার্কিউরি দিয়ে আমাকে অন্ধ করে দিয়েছে, যাতে আমি আর কখনোই তাকে ছেড়ে যেতে না পারি। আন্ট বলে, তুমি ইয়োহানকে বোকা বানিয়ে নিজের প্রয়োজনে ব্যবহার করেছ। ন্যানি আন্টকে হত্যা করে ফেলে। অন্যদিকে তাইজুং বুসানে গিয়ে ব্যাককে খুঁজে বের করে ফেলে। ব্যাকের উপর নজর রাখার সময় সাঙ্গু তাইজুংকে দেখে ফেলে। তাদের আই কন্ট্যাক্ট হয়। এরপর তারা ইয়োটে গিয়ে পার্টি শুরু করে। তাইজুং লুকিয়ে লুকিয়ে ইয়োটের ভিতরে যায়, তবে উপর থেকে সাঙ্গু তাইজুংকে দেখে ফেলে। অবশেষে তাইজুং আর ব্যাক সামনাসামনি হয়। তাইজুং লুকিয়ে মোবাইলের রেকর্ডিং চালু করে। ব্যাক বলে, আমার বন্ধু বলেছে সে একজনকে আমাকে ফলো করতে দেখেছে, কিন্তু আমি বুঝতে পারিনি সেটা তুমি। সাঙ্গুর লোকেরা তাইজুংকে ঘিরে ধরে। তাইজুং ব্যাককে জিজ্ঞেস করে, আমি যখন তোমার জন্য জেলে পচে মরছিলাম তখন তুমি কি করছিলে? ব্যাক বলে, আমি তো পার্টি করে আনন্দে দিন কাটিয়েছি। তাইজুং বলে, সুনায়ংকে কি তোমার মনে আছে? সুনায়ং হচ্ছে সেই মেয়েটা যাকে ব্যাক হত্যা করেছিল। ব্যাক বলে, তোমার কি মনে হয় আমি সুনায়ংয়ের জন্য আফসোস করে প্রতি রাতে কান্নাকাটি করেছি? তুমি কি এটাই শুনতে চাও নাকি? তুমিই তো আমার হয়ে কান্নাকাটি করেছ, তাহলে আমি কেন গিল্টি ফিল করব? এখন তোমাকে আর আমার প্রয়োজন নেই। সাঙ্গুর লোকেরা তাইজুংয়ের উপর আক্রমণ করে। তাইজুংয়ের ফাইটিং স্কিল দেখে সাঙ্গু ব্যাককে ভিতরে পাঠিয়ে দেয়। এরপর সাঙ্গু নিজে তাইজুংয়ের সাথে ফাইট করতে আসে। তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, তবে সাঙ্গু তাইজুংকে হারিয়ে দেয়।
ব্যাক ইয়োহানকে কল করে বলে তাজুং আমাকে মারতে এসেছিল, তবে আমি তাজুংকে একটা রুমে আটকে রেখেছি। তবে একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, আমার লোকেশন তাজুং কিভাবে জানলো। ইয়োহান বলে যেহেতু তুমি নিজেই তাজুংকে ধরে ফেলেছ, তাই আমি যত টাকা নিয়েছিলাম সেই টাকা রিফান্ড করে দেব। তাজুং ধরা পড়ে যাওয়ায় ইয়োহান ডিসঅ্যাপয়েন্ট হয়। সে তাজুংয়ের উপর ভরসা করেছিল যে তাজুং ব্যাকের থেকে প্রতিশোধ নিতে পারবে। অন্যদিকে ইয়ংসিক আর আনবি তাজুংয়ের লোকেশন খুঁজতে খুঁজতে বুসানে সেই ইয়োটের কাছে চলে আসে। তখন তারা দেখতে পায় অফিসার ইয়াং আর ডিটেকটিভ হোয়াংও ফোর্স নিয়ে এখানে চলে এসেছে। ইয়ংসিক আর আনবি চুপি চুপি ইয়োটে ঢুকে তাজুংকে খুঁজতে শুরু করে। আমরা দেখতে পাই তাজুংকে একটা রুমে আটকে রাখা হয়েছে। ইয়াং আর হোয়াং এসে ইয়োটে সার্চ করতে শুরু করে, তবে ততক্ষণে ইয়ংসিক তাজুংকে মুক্ত করে ইয়োট থেকে বের করে নিয়ে যায়। তখন অফিসার ইয়াং তাদেরকে দেখে ফেলে। ইয়াং তাজুংকে বলে তুমি যা বোঝাতে চেয়েছ তা আমি বুঝতে পেরেছি, তবে তুমি এভাবে কিছুই করতে পারবে না। আমি লিগ্যালি তদন্ত করে তোমাকে সাহায্য করব। ইয়ংসিক বলে যদি তুমি আসলেই আমাদেরকে সাহায্য করতে চাও তাহলে আমাদেরকে যেতে দাও। তখনই আবার সামনে থেকে হোয়াং চলে আসে। হোয়াং হাসতে হাসতে বলে তাইজুং, অবশেষে আমি তোমাকে খুঁজে পেয়েছি। তখনই পিছন থেকে আনবি এসে সিলিন্ডার দিয়ে হোয়াংয়ের মাথায় আঘাত করে। অফিসার ইয়াং আটকাতে চাইলে গ্যাস স্প্রে করে তারা পালিয়ে যায়। সেখান থেকে তারা আনবির ফ্রেন্ড হানি বিউলের বাসায় আশ্রয় নেয়। গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় ঠিক করার জন্য ইয়ংসিক গাড়িটাকে গ্যারেজে নিয়ে যায়। পরদিন অফিসার ইয়াং তাইজুংয়ের বলা লকারে গিয়ে একটা ফাইল খুঁজে পায়, যাতে ব্যাকের সম্পর্কে কিছু ইনফরমেশন আছে। এই ফাইলটা ইয়োহান তাইজুংকে দিয়েছিল। তাইজুং আনবিকে বলে তুমি আমার জন্য অনেক কিছু করেছ, তার জন্য তোমার কাছে আমি চিরঋণী। আনবির ফ্রেন্ড টিচ করে বলে তোমরা কি ডেট করছো নাকি ও তোমার এক্স বয়ফ্রেন্ড। আনবি তার ফ্রেন্ডের গাড়ি নিয়ে গ্যারেজে তার বাবার সাথে দেখা করতে যায়। ইয়ংসিক বলে আগামীকালকের মধ্যেই গাড়ি ঠিক হয়ে যাবে। এদিকে ব্যাক তো এবার তাইজুংয়ের জন্য অনেক টেনশনে পড়ে যায়। সে আবারও ইয়োহানকে কল করে। ব্যাক বলে তুমি তাইজুংকে আমার থেকে পালাতে সাহায্য করেছ, কারণ তুমি রিফান্ড করতে চাও না। এই কথা শুনে ইয়োহান বুঝতে পারে তাইজুং পালিয়ে গেছে। কোনো উত্তর না দিয়ে ইয়োহান কল কেটে দেয়। ইয়োহান বলে তাইজুং তুমি ভালোই খেলা দেখিয়েছ। তাইজুং ইয়ংসিককে ব্যাকের ছবি দেখায়। ইয়ংসিক বলে তুমি কি কোনো প্রমাণ জোগাড় করতে পারলে। তাইজুং বলে আমি জিজ্ঞেস করেছিলাম তোমার লাইফ কেমন চলছে। ইয়ংসিক বলে এই প্রশ্নের উত্তরে তো তেমন কোনো প্রমাণ নেই। তাইজুং বলে আমি শুধু চাই সে সবকিছুর জন্য আমাকে সরি বলুক। ইয়ংসিক বলে এটা তো তুমি ডিজার্ভ করো, তোমার যা প্রয়োজন আমি তোমাকে তা দিয়েই সাহায্য করব। ব্যাককে গার্ড করার জন্য সাঙ্গু আরও কিছু লোক ডেকে আনে। সাঙ্গু বলে একজন জেল পলাতক আসামি তোমার পিছনে লেগেছে, তার থেকে রক্ষা করার জন্য এক্সট্রা আরও টাকা লাগবে। অন্যদিকে তাইজুং বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে একটা নেল গান বানায়, ফাইট করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুতি নেয়। ব্যাক তাইজুংকে উদ্দেশ্য করে স্টোরি দিয়ে রাত 9টায় একটা লোকেশনে দেখা করতে বলে। এদিকে ইয়োহান ব্যাকের বাবার সাথে দেখা করতে যায়। ব্যাকের বাবা বলে তুমি এখানে কি করছো। ইয়োহান বলে জেল পলাতক আসামি তাইজুং এখন তোমার ছেলে ব্যাককে হত্যা করার মিশনে নেমেছে। যদি তুমি আমার কাছে হেল্প চাও তাহলে আমি তাইজুংয়ের ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারি। ব্যাকের বাবা বলে তোমার কি মনে হয় আমি নিজে এই কেসটা হ্যান্ডেল করতে পারতাম না। তোমাকে টাকা দিয়ে হায়ার করেছি কারণ তুমি এই কাজে এক্সপার্ট, এটাই তোমার একমাত্র কাজ। আমি আবর্জনা তৈরি করলে তুমি সেগুলো ক্লিন করবে। ইয়োহান বলে তুমি এখনো তোমার ছেলের সেফটির কথা না ভেবে নিজের অহংকার দেখাচ্ছ। ব্যাকের বাবা বলে আমার পিছনে লাগতে গেলে তুমি অনেক পস্তাবে। ব্যাকের মা আসলে ইয়োহান বিদায় নিয়ে চলে যায়। সেদিন রাতেই ব্যাকের বাবা ইয়োহানকে হত্যা করার জন্য কিছু লোক পাঠায়। সিসি ক্যামেরায় লোকগুলোকে দেখে ব্যাকের বাবার প্রতি ইয়োহানের প্রচণ্ড রাগ হয়। ইয়োহান একটা শট তুলে নেয়। ইয়োহান একজন ভালো শট ফাইটার। লোকগুলো আক্রমণ করলে ইয়োহান সবাইকে হত্যা করে ফেলে। ইয়ংসিক তাইজুংয়ের সাথে কথা বলতে বলতে জানায় সে একসময় অনেক ড্রিঙ্কস করত। প্রতিদিন ড্রিঙ্কস করে বাসায় আসলে আনবির মায়ের সাথে তার ঝগড়া হতো। এমনই একদিন ঝগড়া হলে সে বাসা থেকে বের হয়ে যায়। ফিরে এসে দেখতে পায় বাড়িতে আগুন লেগে গেছে। বের হয়ে যাওয়ার আগে রাগের বশে ইয়ংসিক জ্বলন্ত সিগারেট ফ্লোরে ফেলে দিয়েছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। তখনও সে দ্বিধায় পড়ে যায় ভিতরে গিয়ে তার স্ত্রীকে বাঁচাবে নাকি বাঁচাবে না। কিন্তু আগুনের লেলিহান শিখা দেখে সে ভিতরে যাওয়ার সাহস করতে পারে না। পুলিশ বলেছিল একজন ভালো হাজব্যান্ড কখনোই তার স্ত্রীকে মারা যেতে দেখে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারত না। তাই ইয়ংসিককে তার স্ত্রীকে হত্যা করার দায়ে অ্যারেস্ট করা হয়। ইয়ংসিক বলে সেদিন হেজিটেট না করে ভিতরে গিয়ে আমার স্ত্রীকে বাঁচানো উচিত ছিল। তাইজুং সান্ত্বনা দিয়ে বলে আমি তোমাকে যতদিন ধরে চিনি কখনোই তোমাকে হেজিটেট করতে দেখিনি। ডিটেকটিভ ইয়োহানকে কল করলে ইয়োহান বলে আমি জানি তুমি তাইজুংকে খোঁজার অনেক চেষ্টা করছো, এইভাবেই চেষ্টা চালিয়ে যাও। ইয়োহান ন্যানিকে বলে আমি বুঝতে পারছি না ইয়ংসিক আর তার মেয়ে তাইজুংকে কেন সাহায্য করছে। তাইজুংয়ের সাথে তাদের কোনো রক্তের সম্পর্ক নেই। ন্যানি বলে হয়তো তাদেরকে যথেষ্ট পরিমাণে টাকা দেওয়া হচ্ছে। ইয়োহান বলে তাইজুংয়ের কাছে দেওয়ার মতো কোনো টাকা নেই। তারা বাবা মেয়ে 20 বছর কথা বলেনি, কিন্তু তবুও তারা তাইজুংয়ের জন্য একত্রিত হয়েছে। আমি কিছুটা কনফিউজড হয়ে গেছি। পরদিন সকালবেলা তাইজুং নেল গান দিয়ে প্র্যাকটিস করছিল।
তখন আনবি তাইজুংকে ব্রেকফাস্টের জন্য ডাকে। আনবির কথার ধরন দেখে মনে হচ্ছে সে তাইজুংকে পছন্দ করতে শুরু করেছে। আনবির ফ্রেন্ড এই ব্যাপারে আনবিকে টিচ করে। এরপর আনবি সাইকেল নিয়ে স্টোরে যায়। সেখানে আনবি ডিটেকটিভ হুয়াংকে দেখতে পায়। আনবি পালানোর চেষ্টা করলে হুয়াং আনবির পিছু নেয়। আনবি সিগারেট রেখে চলে গেলে হুয়াং আনবিকে থামিয়ে তাইজুংয়ের ছবি দেখিয়ে বলে, এই লোকটাকে কখনো দেখেছো কিনা? দেখেনি বলে আনবি সিগারেট নিয়ে দ্রুত ফিরে আসতে শুরু করে। হুয়াং কিন্তু এতক্ষণ ধরে আনবিকে চিনতে পারেনি। আনবির অস্বাভাবিক ব্যবহার দেখে হুয়াংয়ের সন্দেহ হয়। কিছুক্ষণ পর হুয়াংয়ের মনে পড়ে এই মেয়েটাকে সেদিন সে স্টোরে দেখেছিল। তারা আনবিকে ফলো করতে শুরু করে। আনবি বারবার কল দিলেও তাইজুং আর ইয়ংসিক কল রিসিভ করছিল না। অনেক কষ্টে পালিয়ে এসে আনবি তাইজুংকে জানায় পুলিশ এখানে পৌঁছে গেছে। হুয়াং বাসার সামনে সাইকেল দেখে ভিতরে ঢুকতে যাবে। তখনই আনবি আর ইয়ংসিক গাড়ি নিয়ে পালাতে শুরু করে। আর এই সুযোগে তাইজুং বাইক নিয়ে পালিয়ে যায়। কিছু দূর চেস করে একটা গ্যারেজের সামনে ইয়ংসিক গাড়ি থামায়। তারা গাড়ি চেক করে কিছুই পায় না। ইয়ংসিক বলে, গাড়িতে পেট্রোল ভরাও কি এখন ক্রাইম নাকি? হুয়াং বলে, পার্ক তাইজুং কোথায়? ইয়ংসিক বলে, আমি বুঝতে পারছি না, তাইজুং এখানে কিভাবে আসবে? হুয়াং বলে, না জেনে থাকলে তুমি পালালে কেন? ইয়ংসিক বলে, আমি আগেও বলেছি তোমার চেহারা আমার পছন্দ না। হুয়াং সরে গেলে ইয়াং বলে, আমাকে সত্যি কথা বলো, তাইজুং তোমার সাথে আছে নাকি নেই? ইয়ংসিক বলে, তুমি কোন তাইজুংয়ের কথা জানতে চাও? যেই তাইজুং মার্ডার কেসে জেলে গিয়ে এখন পলাতক আছে, নাকি যাকে ভয়ঙ্করভাবে ফাঁসানো হয়েছিল আর সে এখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছে? আমি কোনো ক্রিমিনাল তাইজুংকে চিনি না। তারা গাড়ি নিয়ে চলে যায়। বাড়িতে আসলে দেখতে পাই ইয়োহান বারান্দায় দাঁড়িয়ে আছে আর আনবির ফ্রেন্ড হানবিয়ল সেন্সলেস হয়ে পড়ে আছে। আনবি জিজ্ঞেস করে, তুমি কে আর এখানে কি করছো? ইয়োহান বলে, তাইজুং তোমাদেরকে এমন কি দিচ্ছে যার কারণে তোমরা তাইজুংকে নিজেদের সবকিছু দিয়ে সাহায্য করছো? তোমরা 20 বছর আলাদা থেকে এখন হঠাৎ করে এত মিলে গেলে কিভাবে? আনবি ইয়োহানের উপর অ্যাটাক করলে ইয়োহান আনবিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ইয়ংসিক বাঁচাতে গেলে টর্চার করে জিজ্ঞেস করে, আমি শুধু একটা জিনিসই জানতে চাই, তাইজুং তোমাদেরকে কি দিচ্ছে? তবে ইয়ংসিক কোনো উত্তর দেয় না। ইয়োহান বলে, দেখা যাক সামনে কি হয়, বেক আর তাইজুংয়ের মধ্যে কে উইনার হয়। এরপর ইয়োহান চলে যায়। অন্যদিকে ঠিক রাত 9টায় তাইজুং বেকের বলা লোকেশনে এসে উপস্থিত হয়। বেক বলে, আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। তাইজুং বলে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, তোমার করা ক্রাইমের সাজা তোমাকে পেতে হবে। বেক বলে, আমি তোমার কি ক্ষতি করলাম? তোমাকে ফাঁসানোর প্ল্যান তো ইয়োহানের ছিল, বিনিময়ে সে অনেক টাকাও নিয়েছে। তুমি মারা গেলে আমার জীবনটা অনেক সহজ হবে, এটাই আমার সুযোগ। তাইজুং বলে, তুমি ভুল, এটা আমার সুযোগ। এই বলে তাইজুং নীলগান দিয়ে ফাইট করতে শুরু করে। সাঙ্গুর লোকেদের সাথে অনেকক্ষণ তাইজুংয়ের ফাইট হয়। এই সুযোগে ব্যাক পালিয়ে যায়। সব লোকেদেরকে হারিয়ে দিলে সাঙ্গু ফাইট করতে আসে। ফাইটের এক পর্যায়ে সাঙ্গুর পা কাঠের সাথে আটকে যায়। সাঙ্গু গান বের করলে তাইজুং গানটা কেড়ে নেয়। হত্যা করার সুযোগ পেয়েও সে সাঙ্গুকে হত্যা করে না। বের হয়ে দেখতে পায় ব্যাক গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে। তাইজুং বাইক নিয়ে ব্যাকের পিছু নেয়। সাঙ্গু তার লোক নিয়ে তাইজুংয়ের পিছু করে। শুরু হয়ে যায় দারুণ একটা চেজ। টানেলের মধ্যে এই চেস সিনটাই আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম। তখন আমরা জানতাম না তাইজুং কেন আর কাকে ফলো করছিল। তবে এখন আমাদের কাছে সবকিছুই ক্লিয়ার হয়ে গেছে। চেস করতে করতে তাইজুং সাঙ্গুর গাড়ির মধ্যে ঢুকে যায়। সাঙ্গু গান বের করে গুলি করতে গেলে তাইজুং সাঙ্গুর মাথায় গুলি করে দেয়। এরপর ড্রাইভারকে গাড়ি থেকে ফেলে দিয়ে গাড়ির কন্ট্রোল নিয়ে নেয়। ব্যাক আর তাইজুংয়ের মধ্যে ভয়ঙ্কর গোলাগুলি চলে, তবে কেউ কাউকে শুট করতে পারে না। এইভাবেই গোলাগুলি চলতে চলতে তাইজুং ব্যাকের গাড়িটাকে সামনে নিয়ে আসে। কিছু দূর টেনে নিয়ে যাওয়ার পর সামনে থেকে হঠাৎ করে একটা ট্রাক ল্যান পরিবর্তন করে তাদের দিকে আসে। তাইজুং গাড়ি নিয়ে এক সাইডে চলে যায় আর ব্যাক মারাত্মকভাবে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে। তাইজুং ব্যাকে গাড়ি থেকে বের করে কনফেস করতে বলে। ব্যাক বলে, তুমি আমাকে হত্যা করে ফেলো। তখন ইয়োহান তাইজুংকে কল করে। তাইজুংয়ের মনে পড়ে ব্যাক বলেছে এই সবকিছুর পিছনের মাস্টারমাইন্ড হচ্ছে ইয়োহান। ইয়োহান বলে, তোমার উপর আমার বিশ্বাস ছিল। তাইজুং বলে, তাহলে তুমিই আসল মাস্টারমাইন্ড। ইয়োহান বলে, সত্যি বলতে আমি প্রথম থেকে চেয়েছি যাতে তুমি উইনার হও। যেইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে ব্যাক মারা গেছে। তো রেভেঞ্জ নিতে পেরে তোমার কেমন অনুভব হচ্ছে? তাইজুং আশেপাশে তাকিয়ে দেখে ইয়োহান দূরে ওভারব্রিজে দাঁড়িয়ে আছে। ইয়োহান বলে, তুমি অনেক কিছু সহ্য করেছ, তাই আমি তোমাকে 5 বিলিয়ন অফার করছি। তাইজুং বলে, বিনিময়ে তুমি কি চাও? ইয়োহান বলে, তুমি আমার পার্টনার হতে পারো। আমার মনে হচ্ছে তুমি আর আমি একসাথে ভালো কিছু করতে পারবো। এত পরিমাণ টাকা দিয়ে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। আইডেন্টিটি ক্লিয়ার করে নতুন করে জীবন শুরু করতে পারবে। তাইজুং বলে, নতুন করে জীবন শুরু মানে তুমি কি আমার বন্ধুদেরকে ফিরিয়ে দিতে পারবে? আমার ভাইকে ফিরিয়ে দিতে পারবে যাকে তুমি হত্যা করেছ? ইয়োহান বলে, তোমার ভাই মারা গেছে কারণ তুমি ব্রেসলেটটা হারিয়ে ফেলেছিলে, আর যে তোমার ভাইকে হত্যা করেছিল তাকে তো আমি হত্যা করেছি। অতীতের কথা টেনে এনে কি লাভ? আমি তোমার সাথে ডিল করতে চাইছি। তাইজুং বলে, আমি যা চাই তা হচ্ছে তুমি যেখানে আছো সেখান থেকে টেনে হিসড়ে নামিয়ে তুমি যা করেছ তার শাস্তি দেওয়া। ইয়োহান বলে, আমি তোমাকে একটা ভালো অফার দিয়েছি, এই অফার হাতছাড়া করো না। তাইজুং বলে, তুমি শুধু অপেক্ষা করো, তুমি নেক্সট। ইয়োহান বলে, ঠিক আছে, এখন থেকে আমি তোমার মতো করেই খেলবো।
এরপর একদিন ইয়োহান বেকের বাসায় গিয়ে বেকের বাবা মাকে হত্যা করে ফেলে। এখানে আমরা জানতে পারি ইয়োহান নিজেই তার বাবা মাকে হত্যা করেছিল। তার বাবা মা তাদের সম্পত্তি একটা টেম্পলে দান করতে চেয়েছিল। এই খবর জানতে পেরে রেগে গিয়ে ইয়োহান তার বাবা মাকে 130 বার ছুরির আঘাত করে হত্যা করেছিল। যখন সে ভাবছিল সে নিজেকে সাজা পাওয়া থেকে কিভাবে বাঁচাবে, তখন নিউজ থেকে জানতে পারলো এক ভয়ঙ্কর কিলার তাদের বাড়ির আশেপাশে লুকিয়ে আছে। তাই সে বলেছিল সেই কিলারই তাদের বাড়িতে ঢুকে তার বাবা মাকে হত্যা করেছে। 2 দিন পর সেই কিলার এনকাউন্টারে মারা যায়। তার বাবা মায়ের খুনের দায় সেই কিলারের উপর থাকায় সে নিজে বেঁচে যায়। এখান থেকেই সে একজনের খুনের দায় অন্যের উপর চাপিয়ে দেওয়ার বিজনেসের আইডিয়া পেয়েছিল। এরপর ইয়োহান ইয়ংসিকের স্টোরে যায়। সেখানে সে ইয়ংসিক আর তার মেয়ের ছোটবেলার একটা ছবি খুঁজে পায়। ছবিটাকে পুড়িয়ে দিয়ে ইয়োহান বলে, তাইজুং, এরপর তুমি কি করতে চলেছ? এরপর ইয়োহানের কথায় ডিটেকটিভ হোয়াং ইয়ংসিককে অ্যারেস্ট করে। বেকের বাবা মাকে হত্যা করার দায়ে ইয়ংসিককে অভিযুক্ত করা হয়। ইয়ংসিকের স্যাম্পল নেওয়ার জন্য ইয়োহান স্টোরে এসেছিল। তাইজুংকে যেভাবে ফাঁসানো হয়েছিল ঠিক সেইভাবেই ইয়ংসিককে ফাঁসানো হয়। তাইজুং নিউজে এই খবর শুনে ইয়ংসিকের জন্য চিন্তায় পড়ে যায়। অফিসাররা ইয়ংসিককে জিজ্ঞাসাবাদ করে। তারা জিজ্ঞেস করে, তুমি অ্যাসেম্বলিম্যান বেককে টাকা চেয়ে থ্রেট লেটার কেন পাঠিয়েছ? কিন্তু ইয়ংসিকদের কিছু বুঝতে পারে না। সে তো এই ধরনের কোনো লেটারই লেখেনি। মার্ডার স্পটে ইয়ংসিকের ফিঙ্গারপ্রিন্ট আর ডিএনএ পাওয়া যায়, যাতে প্রমাণ হয় ইয়ংসিকই মার্ডার করেছে। ইয়ংসিকের আর বুঝতে বাকি থাকে না ইয়োহান তাইজুংয়ের মতোই তাকেও ফাঁসিয়েছে। তবে সে নিজের জন্য চিন্তা না করে আনবির জন্য চিন্তিত হয়ে যায়। ইয়োহান তাকে ফাঁসিয়েছে মানে এবার আনবির কোনো ক্ষতি করবে। রাতে থানায় এসে হোয়াং বলে, আনবির বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, খুব তাড়াতাড়ি আনবিকেও অ্যারেস্ট করা হবে। এই কথা শুনে তো ইয়ংসিক অনেক রেগে যায়। ইয়ংসিক রিকোয়েস্ট করে বলে, আনবি ইনোসেন্ট, আনবিকে এসবের মধ্যে জড়িও না। হোয়াং বলে, তাহলে কনফেস করে নাও তুমি এই খুনগুলো করেছ। খবর পেয়ে তাইজুং দ্রুত আনবিকে খুঁজতে স্টোরে আসে। তবে দেখতে পায় আনবি স্টোরে নেই। তাইজুং স্টোরে কিছু ক্যামেরা আর বাক্স খুঁজে পায়। কিছুক্ষণ পর আনবি স্টোরে ফিরে আসে। আনবি কান্না করতে করতে বলে, এবার যদি বাবা জেলে যায় তাহলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তাইজুং বলে, এই সবকিছু আমার জন্যই হয়েছে, তাই আমি এটা ঠিক করব। অন্যদিকে আমরা জানতে পারি ইয়োহান কাউকে ফাঁসানোর জন্য যে আর্টপিসগুলো পেমেন্ট হিসেবে নেয় সেগুলোর আর্টিস্ট সে নিজেই। কিছুদিন পরেই তার 100তম আর্টপিস অকশনে তুলতে চলেছে। তার ছদ্মনাম হচ্ছে আর্লেলি। 100তম এক্সিবিশনে সে নিজের আসল আইডেন্টিটি সবার সামনে রিভিল করতে চলেছে। ন্যানি বলে, তোমার 100তম আর্টপিস আমি নিজেই কিনে নিব। আমি ছাড়া কেউই এই আর্টপিসের আসল মূল্য বুঝতে পারবে না। ইয়োহান বলে, আমি এগুলো অকশনে তুলি কারণ যখন আমার ক্লায়েন্টরা নিজেদের সর্বোচ্চ দাম দিয়ে বিট করে তখন তাদের অসহায় অবস্থা দেখতে আমার ভালো লাগে। এরপর তাইজুং ইয়োহানকে কল করে বলে, তোমার শত্রুতা তো আমার সাথে, তাহলে তুমি ইয়ংসিকে কেন ফাঁসালে? ইয়োহান বলে, আমি কোনোভাবে তোমার অ্যাটেনশন পেতে চাচ্ছিলাম। তাইজুং বলে, ইনোসেন্টদেরকে না ফাঁসিয়ে চলো আমরা সামনাসামনি দেখা করে সমাধান করি। ইয়োহান বলে, আরেকটু আগে কল করলেই তো তোমার বন্ধু বেঁচে যেত। তাইজুং বলে, তুমি আমার কাছে কি চাও? ইয়োহান বলে, তুমি যা করেছ এটা তারই ফলাফল। আমি তোমাকে আরও একটা চান্স দিব। সে তাইজুংকে আগে সে টানেলে গিয়ে লেটার বক্স ওপেন করতে বলে। তাইজুং বক্স ওপেন করে দেখতে পায় সেখানে একটা রক্তাক্ত ছুরি আর একটা চেক রাখা আছে। ইয়োহান বলে, এই ছুরিটা দিয়েই অ্যাসেম্বলিম্যান বেককে হত্যা করা হয়েছিল। হয়তো তুমি ছুরি নিয়ে সারেন্ডার করে ইয়ংসিকে বাঁচিয়ে নাও, অথবা ব্লাইন্ড চেকে তোমার ইচ্ছা মতো অ্যামাউন্ট লিখে আমার পার্টনার হয়ে যাও। তাইজুং বলে, আমাকে শুধু একটা কথাই বলো, তুমি কেন ইনোসেন্ট মানুষদেরকে ফাঁসিয়ে কিলার বানাও? ইয়োহান বলে, কারণ এটা খুবই ইজি। আমার যেখানে প্রয়োজন তারা সেখানেই উপস্থিত থাকে। মানুষ যখন হাঁটতে গিয়ে পিঁপড়ের উপর পা রাখে তখন কি তারা একবারও পিঁপড়াকে সরি বলার কথা চিন্তা করে? আমি যাদেরকে ফাঁসাই তারা জীবনের সাথে লড়তে না পেরে আত্মহত্যা করে। আমার মনে হচ্ছে ইয়ংসিকও খুব তাড়াতাড়ি এই পথেই হাঁটতে চলেছে। তাইজুং বলে, আমি মেনে নিলাম তুমি জিতে গেছ। ইয়োহান বলে, আমি তো অনেক আগেই জিতে গেছি, এখন শুধু আমি তোমার সমস্যাগুলোর সমাধান করছি। তোমাকে ধন্যবাদ জানানোর দরকার। আর কোনো কথা না বলে তাইজুং কল রেখে দেয়। ইয়োহান রেগে গিয়ে বলে, আমি তোমাকে এত সহজভাবে বোঝালাম, তাও তুমি বুঝতে পারলে না। থানায় বন্দি থাকা অবস্থায় ইয়ংসিকের আনবির সাথে কাটানোর সময়গুলোর কথা মনে পড়ে। জেলে থাকার সময় আনবি ইয়ংসিকের সাথে দেখা করতে আসতো। মুক্ত হওয়ার পর ধীরে ধীরে আনবির সাথে তার সম্পর্ক ভালো হতে লাগলো, আর তখনই আবারও তাকে জেলে যেতে হচ্ছে। এসব ভেবে ইয়ংসিক অনেক কষ্ট পায়। পরদিন আনবি ইয়ংসিকের সাথে দেখা করতে আসে। ইয়ংসিক বলে, আমার সাথে যাই হোক তোমাকে এসবের থেকে দূরে থাকতে হবে। আমাকে নিয়ে চিন্তা করো না, ড্রয়ারে কিছু টাকা রাখা আছে, সেগুলো কাজে লাগিয়েও। আনবিকে বাঁচানোর জন্য ইয়ংসিক অ্যাসেম্বলিম্যান বেকের মার্ডার কনফেস করে নেয়। এই খবর শুনে অফিসার ইয়াং ডিটেকটিভ হোয়াংয়ের সাথে দেখা করতে যায়। ইয়াং বলে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি ইয়ংসিক মিথ্যা কনফেস করছে। সে তার মেয়েকে বাঁচানোর জন্য মিথ্যা বলেছে।
হুয়াং বলে, আমি শিওর ইয়ংসিকে মার্ডার করেছে। ইয়াং হুয়াংয়ের কলার চেপে ধরে বলে, আমার কথা বোঝার চেষ্টা করো। হুয়াং বলে, সে অলরেডি তার দোষ স্বীকার করে নিয়েছে। তুমি একজন ইউজলেস প্রিজন গার্ড, তাই বেশি বাড়াবাড়ি করো না। এর পরপরই তাইজুং ইউহানের দেওয়া মার্ডার ওয়েপন নিয়ে পুলিশ স্টেশনে এসে সারেন্ডার করে। এতে তাইজুংকে অ্যারেস্ট করা হয় আর ইয়ংসিকে মুক্ত করা হয়। তাইজুংকে থানায় আটকে রাখা হয়। ইয়ংসিক আনবির কাছে ফিরে আসে। হুয়াং ইউহানকে জানায় তাইজুং সারেন্ডার করেছে, তাই ইয়ংসিককে আর আটকে রাখা সম্ভব হয়নি। ইউহান বলে, এবার যা করার আমি নিজেই করব। ইউহান তাইজুংয়ের সাথে থানায় দেখা করতে আসে। ইউহান বলে, আমি তোমাকে এত ভালো একটা সুযোগ দিলাম আর তুমি সারেন্ডার করার অপশন বেছে নিলে। ইয়ংসিক আর একদিন জেলে থাকলেই আত্মহত্যা করত আর তুমি মুক্ত হয়ে যেতে। তাইজুং বলে, আমি সবসময় ভাবতাম কে এবং কেন আমাকে এত খারাপভাবে ফাঁসিয়েছে, তবে এখন তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি একটা বাচ্চা। থানা থেকে বের হয়ে ইউহান ওয়ার্ডেনকে কল করে তাইজুংকে হত্যা করে ফেলতে বলে। পরদিন অফিসার ইয়াং তাইজুংকে জেলে শিফট করার জন্য গাড়ি নিয়ে আসে। হুয়াং সকল পেপারওয়ার্ক শেষ করে তাইজুংকে অফিসার ইয়াং এর হাতে তুলে দেয়। অফিসার ইয়াং তাইজুংকে হাতকড়া পরিয়ে গাড়ি নিয়ে জেলের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসার ইয়াং বলে, তোমার জন্য জেলের সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে, ভেন্টিলেটরে নেট ফিট করা হয়েছে, যাতে তোমার মতো কেউ পালানোর চেষ্টা না করতে পারে। এরপর জিজ্ঞেস করে, লকারে থাকা ফাইলগুলো তুমি আমাকেই কেন দিলে? তাইজুং বলে, একমাত্র তোমাকেই আমার বিশ্বাসযোগ্য মনে হয়েছে। অফিসার ইয়াং বলে, যদি আমি ফাইলগুলো ফেলে দিতাম তাহলে কি হতো? তাইজুং বলে, তুমি তো একটা আধমরা গাছকেও ফেলে না দিয়ে সুস্থ করার জন্য আমার কাছে নিয়ে এসেছিলে, তাহলে তুমি ফাইলগুলো কিভাবে ফেলে দিতে? অফিসার ইয়াং বলে, তুমি তো সারেন্ডার করলে, তার মানে কি তুমি হার মেনে নিয়েছো? তাইজুং বলে, ইয়ংসিকে বাঁচানোর জন্য সারেন্ডার করেও আমার কোনো আফসোস হচ্ছে না। এরপর অফিসার ইয়াং ড্রাইভারকে কিছুক্ষণ ব্রেক নিতে বলে। ড্রাইভার গাড়ি থামিয়ে নাস্তা করার জন্য স্টোরে যায়। এই সুযোগে অফিসার ইয়াং গাড়ি নিয়ে পালিয়ে যায়। কিছু দূরে এসে গাড়ি থামিয়ে অফিসার ইয়াং তাইজুংয়ের হ্যান্ডকাপ খুলে মুক্ত করে দেয়। তাইজুং তো ভাবেনি এই পর্যায়ে এসে এমন কিছু ঘটবে। অফিসার ইয়াং বলে, এই পথে কিছুক্ষণ হাঁটলে একটা ভ্যান খুঁজে পাবে। আমি একজন প্রিজন গার্ড, এর থেকে বেশি কিছু করার ক্ষমতা আমার নেই। আশা করি পরের বার জেলের বাইরে ভালো কোনো জায়গায় আমাদের আবারও দেখা হবে। মূলত সেই ফাইলে অফিসার ইয়াং বেকের করা মার্ডারের ডিটেলস জানতে পারে। এর সাথে লয়ার কিমের কনফেশন শুনে বুঝতে পারে তাইজুং আসলেই নির্দোষ। এছাড়াও তাইজুং সারেন্ডার করার পর সে ওয়ার্ডেনকে কারোর সাথে তাইজুংকে হত্যা করার ব্যাপারে বলতে শুনেছিল, তাই সে তাইজুংকে মুক্ত করে দিয়েছে। তাইজুং কিছু দূর গিয়ে দেখতে পায় ইয়ংসিক আর আনবি ভ্যান নিয়ে অপেক্ষা করছে। তারা ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে অফিসার ইয়াং খালি ভ্যান নিয়ে জেলে ফিরে আসে। ওয়ার্ডেন বলে, তাইজুং কোথায়? অফিসার ইয়াং বলে, অনেক ভাবার পর আমি আমার প্ল্যানে চেঞ্জ এনেছি। ওয়ার্ডেন বলে, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। অফিসার ইয়াং ওয়ার্ডেনকে একটা পাঞ্চ মেরে বলে, আমি হায়ার অথরিটিসকে কল করেছি, তারা আসলে আমি তোমার সকল কুকর্ম তাদের কাছে প্রকাশ করে দিব। অন্যদিকে ইউহান তার 100তম আর্টপিস এক্সিবিশনে তার সকল আর্টপিস শো করার জন্য প্রস্তুতি নেয়। 100তম আর্টপিস অকশনের পাশাপাশি সে নিজের ফেস রিভিল করবে। সে নিজেই তো এই আর্টগুলো তৈরি করার বিখ্যাত আর্টিস্ট আর্লেলি। অন্যদিকে তাইজুং ইউহানের সাথে শেষ লড়াইয়ের জন্য প্রস্তুতি নেয়। যেহেতু ইউহান তাদের সব জায়গার অ্যাড্রেস জেনে গেছে, তাই তাইজুং জিনিসপত্র নিয়ে ইয়ংসিক আর আনবিকে তার সেই নার্সারিতে নিয়ে যায়। দীর্ঘদিনের নার্সারির গাছগুলো সব মারা গেছে। নার্সারির গাছগুলো দেখে তার বন্ধুদের সাথে তোলা কিছু ছবি দেখে তাইজুং ইমোশনাল হয়ে যায়। ওয়ার্ডেন ইউহানকে কল করে জানায় তাইজুং জেলে আত্মহত্যা করেছে। আসলে অফিসার ইয়াং ওয়ার্ডেনকে দিয়ে এই কথা বলিয়েছে। ওয়ার্ডেন অফিসার ইয়াংকে টাকার লোভ দেখায়, তবে ইয়াং এতে রাজি হয় না। ইউহান ন্যানিকে বলে, সবকিছু রেডি করো, আমাদের একজন স্পেশাল গেস্ট আসবে। তাইজুং রিসার্চ করে জানতে পারে প্রত্যেকটা খুন যাতে ইনোসেন্ট মানুষদেরকে ফাঁসানো হয়েছিল সেগুলো আর্টপিস অকশন শুরু হওয়ার কিছুদিন আগেই ঘটেছিল, আর পুলিশ এর কিছুদিনের মধ্যেই কিলারকে ধরে ফেলেছিল। তাইজুংয়ের কেসেও এমনই একটা আর্টপিস অকশন হয়েছিল। তারা বুঝতে পারে এই আর্টপিসগুলো ইউহানকে পেমেন্ট হিসেবে দেওয়া হয়েছিল। আগামীকাল আরও একটা অকশন হতে চলেছে। ইয়ংসিক আর আনবি বলে, তোমাকে যে করেই হোক এই কাজের জন্য ইউহানকে শাস্তি দিতে হবে। এরপর তাইজুং বাইক নিয়ে কোনো একজনের সাথে দেখা করতে যায়। কার সাথে দেখা করতে গেল সেটা আমরা পরে জানতে পারবো। অন্যদিকে হায়ার অথরিটিজ এসে ওয়ার্ডেনকে অ্যারেস্ট না করে অফিসার ইয়াংকে ঘুষ নেওয়ার অপরাধে অ্যারেস্ট করে। তার মানে এরা ওয়ার্ডেনের সাথে জড়িত আছে। পরদিন বিশাল আয়োজন করে আর্লেলি মানে ইউহানের 100তম আর্টপিসের অকশন শুরু হয়। একদিকে ন্যানি বিট করে, অন্যদিকে প্রাইভেট রুম থেকে কেউ একজন এর থেকেও বেশি বিট করে। ন্যানি 7.5 বিলিয়ন বিট করলে প্রাইভেট রুম থেকে 8 বিলিয়ন বিট করে। এইভাবেই প্রাইভেট রুমে থাকা ব্যক্তি অবশেষে 10 বিলিয়ন দিয়ে আর্টপিসটা কিনে নেয়। ইউহান বলে, আমার বন্ধু তো এত টাকা দিয়ে আর্টপিস কেনার কথা না। অকশন শেষে আর্লেলি মানে ইউহানকে ফেস্টিভ্যাল করার জন্য স্টেজে রাখা হয়। তবে ইউহান স্টেজে না গিয়ে ভিআইপি রুমে থাকা ব্যক্তিকে দেখতে যায়, যে হচ্ছে ব্যাক ডকিয়ং
মূলত অ্যাক্সিডেন্টও ব্যাক মারা যায়নি। তখন তাইজুং হাসপাতালে ব্যাকের সাথে দেখা করতে গিয়েছিল নিজের জীবন বাঁচানোর জন্য। আর ইয়োহানের থেকে নিজের বাবা মার মৃত্যুর বদলা নেওয়ার জন্য ব্যাক তাইজুংয়ের সাথে হাত মিলিয়েছিল। ব্যাক বলে, তুমি কি ভেবেছ আমি মারা গেছি? তখনই অফিসাররা এসে ব্যাকের বাবা মায়ের মার্ডার এবং এভিডেন্স চেঞ্জ করে কিলারকে সাহায্য করার দায়ে ইয়োহানকে অ্যারেস্ট করে। নিয়ে যাওয়ার সময় ইয়োহান ন্যানিকে বলে, আমি সবকিছু সামলে নিব, তুমি শুধু আমাদের বন্ধুকে কল করো। ইয়োহানকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হয়। তখনই আমরা ডিউকসুকে দেখতে পাই, কেউ একজন ডিউকসুকে ডেকে নিয়ে যায়। ইয়ংসিক তাইজুংকে বলে ইয়োহানকে অ্যারেস্ট করা হয়েছে। তাইজুং বলে, ইয়োহানের অনেক উপরের পর্যায়ের মানুষের সাথে হাত আছে, থানা থেকে বের হয়ে আসতে তার বেশি সময় লাগবে না। যদি আমরা তাকে ধরতে চাই তাহলে তার অপকর্মের সকল প্রমাণ জোগাড় করতে হবে যা তার অফিসে আছে। আজকে আমাদের শেষ সুযোগ। এক্সিবিশন শেষে রাতে সকল আর্ট পিস আবারও ইয়োহানের বাড়িতে শিফট করা হয়। তখন আনবি আর বন্ধুদের সাহায্যে তাইজুং ওয়ার্কার সেজে সেই গাড়িগুলোর একটাতে উঠে যায়। এরপর তাইজুং আনবিকে বলে, ইয়োহান তোমাদের ক্ষতি করতে চাইবে, তাই তুমি ইয়ংসিকের কাছে ফিরে যাও আর সতর্ক থেকো। থানায় এনে ইয়োহানকে বন্দি করা হয়। এর ঠিক কয়েক মিনিট পরেই ইয়োহানের লোকেরা থানায় এসে আক্রমণ করে দেয়। তাদের লিডার হচ্ছে ডিউকসু, তার মানে ওয়ার্ডেন ডিউকসুকে পাঠিয়েছে। তারা ডিটেকটিভ হোয়াং সহ থানায় থাকা সকল অফিসারদেরকে হত্যা করে ফেলে। ডিউকসু বলে, তোমাকে সাহায্য করার বিনিময়ে আমি তাইজুংকে চাই, আমাকে বলো তাইজুং কোথায় আছে। ইয়োহান বলে, আমি তোমার ইচ্ছা পূরণ করব। থানা থেকে বের হয়ে ইয়োহান ম্যান্ডারিনকে ইয়ংসিক আর আনবিকে হত্যা করতে পাঠায়। তাইজুং কাজ করার বাহানায় ইয়োহানের বাড়িতে এসে পর্যবেক্ষণ করতে শুরু করে। ইয়োহানের অফিসও তার বাসাতেই আছে। অন্যদিকে ইয়োহান হাসপাতালে গিয়ে ব্যাগকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ফেলে। আর ম্যান্ডারিন নার্সারিতে গিয়ে ইয়ংসিকের উপর আক্রমণ করে। আনবি ফিরে আসলে সে আনবির উপরও আক্রমণ করে, ইয়ংসিকের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। ইয়ংসিক ম্যান্ডারিনকে পা ধরে আটকে আনবিকে পালিয়ে যেতে বলে, তবে আনবি ফাইট ব্যাক করার চেষ্টা করে। আনবি ম্যান্ডারিনকে আহত করে ফেলে, তবে শেষমেশ ম্যান্ডারিন আনবিকে বন্দি বানিয়ে ফেলে। ইয়োহান তাইজুংকে কল করে বলে, তুমি আমাকে মুগ্ধ করেছ, চলো আমরা দেখা করে সমাধান করি, তোমাকে আমার বাড়িতে দাওয়াত রইল। তাইজুং বলে তার কোনো প্রয়োজন নেই। ইয়োহান বলে, তার মানে তুমি অলরেডি আমার বাড়িতেই আছো। তাইজুং লক ভেঙে ইয়োহানের অফিস রুমে ঢুকে যায়। সেখানে থাকা হার্ড ড্রাইভ যেটাতে সকল ইনফরমেশন আছে সেটা খুলে নিয়ে বলে, ইয়োহান এবার তুমি শেষ। হার্ড ড্রাইভ খোলার সাথে সাথেই ওয়ার্নিং বেল বেজে ওঠে। তাইজুং দ্রুত বাড়ি থেকে বের হয়ে আসে। তখন সে ডিউকসুর সামনে পড়ে যায়। ডিউকসু বলে, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি আর তুমি ভিতর থেকে আসলে। এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। ডিউকসুর অনেকগুলো লোক তাইজুংকে ঘিরে ধরে। তাইজুং নেলগান দিয়ে ফাইট করতে শুরু করে। এখানে তাদের মধ্যে দারুণ একটা ফাইট চলে যা আসলে এক্সপ্লেন করা কোনোভাবেই সম্ভব না। অনেকক্ষণ ফাইটের পর ডিউকসু ক্রসবো দিয়ে অ্যাটাক করে। তাইজুং ডিউকসুর বুকে একটা ছুরি গেঁথে দেয়, তবে ডিউকসু তখনও মারা যায়নি। তখনই ইয়োহান বাড়িতে ফিরে আসে। ডিউকসুর ক্রসবো তুলে তাইজুংকে শুট করতে করতে বলে, আমার সাথে যুক্ত হলে তুমি অনেক ধনী হতে পারতে। তাইজুং বলে, আগামীকাল সকালের মধ্যেই সবাই তোমার আসল সত্য জেনে যাবে, সবাই জেনে যাবে তুমি একটা মনস্টার। ইয়োহান বলে, তুমি আমার অফিস রুমে ঢুকে যে হার্ড ডিস্কটা চুরি করেছ তাতে কোনো প্রমাণই খুঁজে পাবে না, কারণ আমি সেলফ ডিলেট মোড অন করে রেখেছি। হার্ড ডিস্ক খোলার সাথে সাথেই সকল ইনফরমেশন ডিলেট হয়ে গেছে। আসল এভিডেন্স তো এই সর্ডের মধ্যে আছে। আমি জানতাম তুমি এখানে আসবে, আমি তোমাকে ভিতরে আসতে দিয়েছি। আর কথা না বলে চলো এখানেই সবকিছু শেষ করা যাক। তাইজুং ফাইট করার জন্য এগিয়ে যাবে। তখনই ম্যান্ডারিন আনবির গলায় ছুরি ধরে নিয়ে আসে। ইয়োহান বলে, মনে হচ্ছে তোমার কাছে আর কোনো অপশন নেই, তবে আমি তোমাকে একটা অপশন দিচ্ছি। তুমি যদি ডিউকসুকে হত্যা করো তাহলে আমি আনবিকে ছেড়ে দেব। তবে তাইজুং নিজের ছুরি ফেলে দিয়ে আত্মসমর্পণ করে বলে, আনবিকে ছেড়ে দাও, আনবি এসবের সাথে জড়িত না। ইয়োহান বলে, তুমি তো একজন খারাপ মানুষ হওয়ার যোগ্য না, সবসময় তুমি অন্যদের চিন্তা করো। ইয়োহান নিজে ডিউকসুকে হত্যা করে ফেলে। এরপর তাইজুংকেও অ্যাটাক করে। ইয়োহান বলে, তোমাকে হত্যা করার পর সেই দায়ে আনবিকে ফাঁসাবো। তখনই তাইজুং ম্যান্ডারিনকে অ্যাটাক করে আনবিকে বাঁচায়। এরপর ইয়োহানের উপর অ্যাটাক করে। তাইজুং অনেক আহত হয়ে যায়, তবে ইয়োহান তাইজুংয়ের কাছে হেরে যায়। তাইজুং শট নিয়ে এগিয়ে গেলে ইয়োহান বলে, এখানে থেকেই আমি তোমার লাইফ নষ্ট করেছি। স্ক্রিনে তাইজুংয়ের ভাই তাইজুনের মৃত্যুর ভিডিওটা চালিয়ে দেয় আর ইয়োহান সাইকোর মতো হাসতে শুরু করে। প্রচণ্ড রাগে তাইজুং ইয়োহানের কাঁধে শট ঢুকিয়ে দেয়। ছুরি ইয়োহানের কাঁধ চিরে বের হয়ে আসে। ইয়োহান বলে, আমাকে হত্যা করে ফেলো। তাইজুং বলে, তুমি আমার জীবন ধ্বংস করেছ, তবে তোমাকে হত্যা করলে কি কোনো কিছু পরিবর্তন হবে? তুমি মৃত্যু ডিজার্ভ করো না, বেঁচে থেকে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। তাইজুং শট থেকে হার্ড ডিস্কটা খুলে নেয়। ইয়োহান চিৎকার করতে করতে বলে, আমাকে তুমি হত্যা করে ফেলো। তখন তাইজুং পাঁচ মেরে ইয়োহানকে সেন্সলেস করে দেয়। তাইজুং বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে বাড়িতে আগুন লেগে যায়।
পরদিন নিউজে বলা হয় ইয়োহান আগুনে পুড়ে মারা গেছে। তাইজুংয়ের দেওয়া ডিস থেকে ইয়োহানের করা সকল চক্রান্ত ফাঁস হয়ে যায়। যেসব ইনোসেন্ট মানুষদেরকে ফাঁসানো হয়েছিল তাদের কেস রিওপেন করা হয়। হাসপাতালে ইয়ংসিকে সেন্স ফিরে আসে। প্রথমেই ইয়ংসিক জিজ্ঞেস করে তাইজুং কোথায়। কোর্টে তাইজুংয়ের কেস পুনরায় তদন্ত করা হয়। আদালত নিজেদের ভুলের জন্য ক্ষমা চেয়ে তাইজুংকে সসম্মানে মুক্তি দেয়। মুক্তি পেয়ে তাইজুং তার মা আর ভাইয়ের অস্থি দেখতে যায়। অবশেষে তাইজুং স্বস্তির নিঃশ্বাস ফেলে। এর 6 মাস পর আমরা দেখতে পাই তাইজুং আবারও তার বন্ধুদেরকে নিয়ে নার্সারি শপ চালু করেছে। আনবিও এখন তাইজুংয়ের সাথেই আছে। আনবি আর তাইজুংয়ের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। অফিসার ইয়াং তাইজুংয়ের সাথে দেখা করতে আসে। ইয়াং বলে, আমি বলেছিলাম পরের বার আমাদের একটা ভালো জায়গায় দেখা হবে। তাইজুং তার বন্ধুদের সাথে পুনরায় সুন্দর একটা জীবন শুরু করেছে। তাইজুং, আনবি, ইয়ংসিক সহ সবাই এখন অনেক হ্যাপি। এত ট্র্যাজেডির পরে এত সুন্দর একটা এন্ডিং দেখে আমার কাছে প্রশান্তি লেগেছে। তাইজুং এটা ডিজার্ভ করে। তবে শেষে ইয়োহানের অফিস রুমে একজনকে বসে থাকতে দেখা যায়। কে এই ব্যক্তি সেটা আমাদেরকে জানানো হয় না। এর মাধ্যমে হয়তোবা সেকেন্ড সিজনের হিন্ট দেওয়া হয়েছে। এখানেই দি ম্যানুপুলেটেড কে ড্রামাটির দি এন্ড হয়। তোমাদের কার কাছে ড্রামাটি কেমন লেগেছে কমেন্টে জানিও। এক্সপ্লেন ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।